হ্যালো নবম শ্রেণীর শিক্ষার্থী কিন্তু সবাই ভালো আছে আশা করি। উপপাদ্য সেকশন তোমাদের আমি বীজগণিত সেকশনে কোনো প্রবলেম হবে বলে মনে করতেছি না, আর দ্যাটস ওয়াই এখানে আমি ডিসকাস করতেছি না। তো উপপাদ্য সেকশন, উপপাদ্য যখন তুমি অ্যানসার করবা, উপপাদ্য অবশ্যই একটা আনুপাতিক চিত্র অঙ্কন করে নিবা। আনুপাতিক একটা চিত্র অঙ্কন করবা। আমাদেরকে প্রথমে বলছে ত্রিভুজ এ বি সি এ, বি এসি বিসি এর মধ্যবিন্দু পি কিউ আর। তাহলে ত্রিভুজ এ বি সি এ, এটা ধরতেছি এ বি সি। এবার প্রথম দেখো এ বি এসি বিসি, তাহলে এ বি হওয়ার মধ্যবিন্দু পি, এসি বা এ বি পর আছে এসি, এসি হওয়ার মধ্যবিন্দু কিউ, এবং বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আর। বিসি বাহু সব থেকে সবার শেষে দেওয়া আছে বিসি বাহুর মধ্যবিন্দু আর। এই সিলেকশনে তোমার ভুল হতে পারে, এখানে যথাক্রমে বলা আছে। দেখা যাচ্ছে তুমি প্রথমে লিখলে বিসি বাহুর মধ্যবিন্দু পি, এটা কিউ, এটা পি কিউ আর, ব্যাস ভুলে গেল। পুরো সেকশনটা এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই এইটা প্রথমত খেয়াল রাখবা। এর পরবর্তীতে তোমাকে প্রথম যে প্রমাণটা করতে বলছে যে ত্রিভুজ এ বি সি এম এন যথাক্রমে এ বি এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে এটা ক নম্বর সেকশন যেটা, সেটা এই চিত্রটা না, এটা অন্য একটা চিত্র। অন্য একটা চিত্র ত্রিভুজ এ বি সি বলছে, এ বি সি এ, এটা যদি এ বলি, এটা বি, এটা সি। ত্রিভুজ এ বি সি এ বলছে এম ও এন যথাক্রমে এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু, এ বি বাহুর মধ্যবিন্দু এম এবং এসি বাহুর মধ্যবিন্দু এন। এখন কোন বি ও সি এর সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে মিলিত হয়। কোন বি আর সি এর সমদ্বিখণ্ডক, তাহলে কোন বি এর সমদ্বিখণ্ডক এটা, কোন সি এর সমদ্বিখণ্ডক এটা, এরা পরস্পর পি বিন্দুতে মিলিত হয়েছে। এই চিত্রটা আঁকতে বলছে, এটা ক নম্বর? অলরেডি তুমি 2 নম্বর পেয়ে গেছো। খ নম্বরে খুব কমন একটা উপপাদ্য, এটা ষষ্ঠ অধ্যায়ের উপপাদ্য, আমাদের সম্ভবত 6 এবং 7, এটা হাফ ইয়ারলি পরীক্ষা আছে। 6 অধ্যায়ে এই উপপাদ্যটা আমাদের কাছে খুবই কমন। কোন উপপাদ্য? পি কিউ, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, তৃতীয় বাহু সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। এই উপপাদ্যটা এটা এখানে আসছে, এটা মূল বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। একে এখানে বর্ধিত করতে হয়, করে তারপর উপপাদ্যটা প্রমাণ করতে হয়, যেটা নিয়ে কোনো ঝামেলা হওয়ার প্রশ্ন নাই। এরপরে যেটা এটা উদাহরণে আছে, সেটা হচ্ছে 6.6 ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনীর মধ্যে আছে, এবি প্লাস এসি গ্রেটার দেন 2 এআর। এখানে বলছে এ বি প্লাস এসি গ্রেটার দেন 2 এআর, তার মানে পি কিউর ফাংশন গ নম্বর কোশ্চেনের জন্য নাই, আমাদের গ নম্বর কোশ্চেনের জন্য আর কে দিয়ে ফাংশন আছে। তাহলে এখানে দেখো এ আর হচ্ছে বিসি বাহুর, ত্রিভুজ এবিসি এর মধ্যমা, এক কথায় বিসি বাহুর মধ্যবিন্দু। এখন আমাকে প্রমাণ করতে কি বলছে? বলছে এ বি প্লাস এসি গ্রেটার দেন 2 এআর। কেমন প্রমাণ করবো এটা? এটার জন্য একটা কমন ফেস, যেটা তোমরা বিশেষভাবে মনে রাখবা। এটার কমন ফেসটা হচ্ছে এই উপপাদ্য কোনো প্রমাণ করার ক্ষেত্রে কিছু ট্রিক মনে রাখতে হয়। যে কোনোভাবে প্রমাণ করা পসিবল, যে কোনো সেকশনে তুমি যে কোনো রুটে যে প্রমাণ করতে পারো, কিন্তু কিছু সহজ আছে, কিছু কঠিন রাস্তা আছে। সহজ রাস্তা বলে দিচ্ছি। এটা প্রমাণ করার জন্য এ আর কে আর ডি পর্যন্ত বর্ধিত করি, এ আর কে আর ডি পর্যন্ত বর্ধিত করি এবং সি ডি যোগ করি, এ আর কে আর ডি পর্যন্ত বর্ধিত করি এবং সি ডি যোগ করি। তাহলে এটা যদি আমাদের সি ডি হয়, আমি কি কাজ করছি? প্রথমে আমি যা যা করছি এটা বলে নেই। এ আর ইকুয়াল টু আর ডি অঙ্কন করে নিয়েছি, এ আর কে আর ডি পর্যন্ত বর্ধিত করেছি, তাহলে এ আর ইকুয়াল টু আর ডি। আর এই যে দুইটা ত্রিভুজ একটু ভালোভাবে খেয়াল করতে হবে, এটা হচ্ছে মূল প্রতিবদ্ধ বিষয়। এই একটা ত্রিভুজ, এই যে এইখানে এই একটা ত্রিভুজ এ বি আর ও ত্রিভুজ সি ডি আর এ, কোণ এ আর বি ইকুয়াল টু কোণ সি আর ডি। এই কোণ বিপরীত কোণ। দেখো যেহেতু আর বিসি আর মধ্যবিন্দু ছিল, তাহলে এ বি আর ইকুয়াল টু সি আর। তাহলে তুমি বলতেই পারবা বি আর ইকুয়াল টু সি আর, যেহেতু আর বিসি এর মধ্যবিন্দু। ওকে, এর পরবর্তীতে খেয়াল করো, তুমি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে এ আর ইকুয়াল টু আর ডি, এটা তুমি অঙ্কন করছো, এ আর ইকুয়াল টু আর ডি, তাহলে এ আর ইকুয়াল টু আর ডি। তো ত্রিভুজের বেসিক রুলসের মধ্যে আমরা শিখেছি, কোন ত্রিভুজের দুইটি বাহু ও একটি কোণ সমান হলে তারা সর্বসম হয়। এটা কিন্তু ত্রিভুজের বেসিক রুলস। তাহলে বেসিক রুলস অনুযায়ী এই ত্রিভুজ দুইটায় যেহেতু দুইটা বাহু এবং একটি কোণ সমান, ফলে এই ত্রিভুজ দুইটা সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এ বি আর সর্বসম ত্রিভুজ সি ডি আর। তাহলে এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে এখানে এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে আমরা বলে দিতে পারি অতএব এ বি ইকুয়াল টু সি ডি, এ বি ইকুয়াল টু সি ডি। এখন আরেকটা উপপাদ্য আমরা এই অধ্যায়ে খুব বেসিকভাবে শিখছি, সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তার তৃতীয় বাহু, ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে দেখো, এটা হচ্ছে এ, এটা সি আর এটা ডি। তাহলে আমি যদি বলি এসি প্লাস সিডি গ্রেটার দেন 2 এডি এডি, তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারবো ত্রিভুজ এ সি ডি এ, এসি প্লাস সিডি গ্রেটার দেন এডি। এবার নোটিস করো এডি ইকুয়াল টু এ আর প্লাস আর ডি এবং এসি প্লাস সিডি মানে কত? সিডি মানে এবি। তাহলে এসি প্লাস এবি গ্রেটার দেন এডি মানে এ আর প্লাস আর ডি বা ডিআর। যেহেতু এ আর ইকুয়াল টু ডিআর, এ আর ইকুয়াল টু আর ডি বা ডিআর, তাহলে এখানে প্রমাণ হয়ে যাচ্ছে অর্থাৎ এ বি প্লাস এসি গ্রেটার দেন 2 এ আর। এটা হচ্ছে প্রমাণ। এটা কত নম্বর? এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের 4-এর গ নম্বর প্রশ্নের উত্তর। 4-এর গ নম্বর প্রশ্নের উত্তর এতটুকু। এর পরবর্তীতে আমরা 5 নম্বর কোশ্চেনের দিকে যদি ফোকাস করি, এইখানেও কিন্তু ওই একই থিওরি বলা হয়েছে। এই যে থিওরিটা, ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখানে একটা বিশেষ ব্যাপার আছে, সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে। তাহলে সমবাহু মানে যে ত্রিভুজের 3টা বাহু সমান, এটা একটা সমবাহু ত্রিভুজ আমরা ধরে নিচ্ছি। সমবাহু ত্রিভুজের মধ্যমা এটা হচ্ছে এইচ। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, অর্থাৎ এটা যদি এ বি সি ত্রিভুজ হয় এবং এখানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ এবং এ, তাহলে এই ত্রিভুজের মধ্যমা এইচ ইকুয়াল টু কত? এইচ ইকুয়াল টু √3/2 এ, √3/2 এ। তাহলে অতএব এ ইকুয়াল টু কত? 2h/√3। এইচ এর মান যদি 3 হয় 6/√3, 6/√3 মানে 2√3। তাহলে বাহুর দৈর্ঘ্য এত, এটা কি এককে আছে? সেন্টিমিটার। অ্যান্সার। এটা হচ্ছে 5-এর ক নাম্বার। এই সূত্রটা আমাদের মুখস্থ রাখা উচিত। সমবাহু ত্রিভুজের মধ্যমা, তাহলে এখানে মনে রাখবো সমবাহু
ত্রিভুজের মধ্যমা √3/2a। আরেকটা আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a²। এবি বাহু এসি বাহু থেকে বড়। তাহলে প্রথমেই বলে দিলাম এবি গ্রেটার দেন এসি, এটা বলা আছে। আর তারপর বলা আছে প্রমাণ করতে হবে, সেটা কি এবি প্লাস বিসি প্লাস এসি অথবা সিএ গ্রেটার দেন এই ত্রিভুজের তিনটা মধ্যমা। এই ত্রিভুজের মধ্যমা কয়টা? তিনটা। কি কি মধ্যমা? যে এডি বিই এবং সিএফ। এডি একটা মধ্যমা, বিই একটা মধ্যমা এবং সিএফ একটা মধ্যমা। সিএফ একটা মধ্যমা। তাহলে গ্রেটার দেন এডি প্লাস বিই প্লাস সিএফ। এই ত্রিভুজের আলোকে এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে গেলে এটা উদাহরণের অঙ্ক, 6 অধ্যায়ের, এটা 6ষ্ঠ অধ্যায়ের উদাহরণে আছে, সরাসরি উদাহরণে আছে। উদাহরণ বলতে অনুশীলনীর মধ্যে না, কিন্তু 6 অধ্যায় যেখানে শেষ হয়েছে তার উদাহরণের মধ্যে আছে এটা। তো এই ক্ষেত্রে খেয়াল করো ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে এটা একটা ত্রিভুজ। এটা ত্রিভুজ এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করি এটা এ বি সি, আর এর মধ্যমা হচ্ছে এডি। এর মধ্যমা হচ্ছে এডি। একটু আগে 4 নম্বরে, 4-এর গ নম্বরে দেখো যেটা প্রমাণ করছি, সেই উপপাদ্যটা এখানে ব্যবহার করতে হবে। 4-এর গ নম্বরে আমরা ব্যবহার করছি, সেটা হচ্ছে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। সিমিলার ওয়েতে এখানে এডি মধ্যমা না হয়ে, এডি মধ্যমা না হয়ে যদি বিই মধ্যমা হয়, তাহলে এবি প্লাস বিই আমি বলতে পারবো এবি প্লাস বিই না বিসি গ্রেটার দেন 2BE। যদি বিই মধ্যমা না হয়ে সিএফ মধ্যমা ধরি, শুধুমাত্র সিএফকে কাউন্ট করি, তাহলে বিসি প্লাস সিএ আমি বলতে পারি বিসি প্লাস সিএ অথবা এসি একই কথা ইকুয়াল টু 2CF, কারণ এটা এফ মধ্যমা ছিল 2CF। তাহলে এটা 1, এটা 2, এটা 3, তিনটাই যদি যোগ করে দেয় প্রমাণ হয়েছে। তিনটা যোগ করে দিলে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি গ্রেটার দেন 2 ইন্টু এডি প্লাস বিই প্লাস সিএফ। তাহলে 2 উঠে গেলে, উভয় পক্ষ থেকে 2 উঠে গেলে আমার কাঙ্ক্ষিত প্রমাণ হয়েছে। ওকে, এর পরবর্তীতে 5-এর গ নম্বরে আরেকটা প্রশ্ন আসছে, বলছে প্রমাণ করো যে এ সমদ্বিখণ্ডক যদি এপি হয়, কোন এর সমদ্বিখণ্ডক। দেখো এখানে উদ্দীপক কিন্তু লাগতেছে না, হ্যাঁ, উদ্দীপকের সাথে সরাসরি কানেকশন নাই। ত্রিভুজ এবিসি এ সমদ্বিখণ্ডক এপি হলে প্রমাণ করো যে এপিবি স্থূলকোণ, অর্থাৎ এই বাহু যেহেতু এই বাহু থেকে বড়, তাহলে এই কোণ থেকে বড় হবে। তাহলে এবি গ্রেটার দেন এসি, এবি গ্রেটার দেন এসি, ফলে কোণ সি কোণ গ্রেটার দেন বি কোণ, ফলে কোণ সি গ্রেটার দেন কোণ বি। আর আরেকটা কথা উপপাদ্যের থিওরিতে বলা আছে, এ কোণের সমদ্বিখণ্ডক, এ কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এপি। তাহলে এখানে একটু আগে যে মধ্যমার কথা বলা হয়েছিল, মধ্যমাদেরকে আমরা আর কাউন্টে আনতেছি না, আমাদের বলতে হবে এপি হচ্ছে কোণ এ এর সমদ্বিখণ্ডক। তার মানে এই কোণ এবং এই কোণ দুইটার সমদ্বিখণ্ডক হচ্ছে এপি। ওকে, এটা দেওয়া আছে, এটা আমাকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে কোণ এ পি বি স্থূলকোণ। তাহলে স্থূলকোণ যদি আমাকে প্রমাণ করতে হয়, আমাকে প্রমাণ করতে হবে অতএব 0 ডিগ্রি গ্রেটার দেন কোণ এ পি বি লেস দেন 90 ডিগ্রি, সরি 90 ডিগ্রি গ্রেটার দেন এপিবি লেস দেন 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এটা প্রমাণ করতে হবে। তার মানে এটা স্থূলকোণ প্রমাণ করতে হবে। স্থূলকোণের সমষ্টির সংখ্যা হচ্ছে এটা, যে সমকোণ থেকে বড় আবার দুই সমকোণ থেকে ছোট। তাহলে এটা প্রমাণ করতে গেলে আমাকে কি প্রমাণ করতে হবে? আমি প্রমাণের ক্ষেত্রে একটা টেকনিক অ্যাপ্লাই করবো। এখানে প্রমাণের ক্ষেত্রে একটা টেকনিক অ্যাপ্লাই করবো। আমি প্রথমেই বলবো এই কোণ এর বিপরীত কোণটা হচ্ছে এটা এবং এটা। তাহলে ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বারা সমষ্টি সমান, এটা একটা উপপাদ্য। আমরা বলবো ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বারা সমষ্টি সমান। বিপরীত অন্তস্থ কোণ দ্বারা সমষ্টি সমান। অর্থাৎ আমরা বলতে পারি কোণ এ পি বি ইকুয়াল টু কোণ পি এ সি যোগ কোণ এ সি পি। পি এ সি এই কোণ যোগ এই কোণ, অর্থাৎ সি কোণ। ওকে, আবার একটু খেয়াল করে দেখবো, আবার আমি এখানে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে এই কোণটা এই যে এ পি পিএসি, যেটা আমি কিন্তু লিখছি, দেখো যে পিএসি এই এপি হচ্ছে মধ্যমা, আমরা বলবো যেহেতু এপি কোণ এ এর সমদ্বিখণ্ডক, কোণ এ সমদ্বিখণ্ডক, অতএব কোণ বিএপি ইকুয়াল টু কোণ সিএপি, বিএপি ইকুয়াল টু সিএপি। অর্থাৎ পিএবি, তুমি যদি এখানে বিএপির জায়গায় পিএবি বলো, পিএবি, আর এখানে যদি বলো পিএসি একই কথা। তাহলে এখানে পিএসির জায়গায় আমরা পিএবি লিখে দিব। আমি বলবো অতএব কোণ এ পিবি ইকুয়াল টু কোণ পিএবি প্লাস কোণ সি। এসিপি মানে সি, এসিপি মানে সি কোণ, এই যে সি কোণ, এভাবে লিখে রাখলাম, এটা 1 নম্বর সমীকরণ। এবার একটু খেয়াল করো, এবার বলবো আবার ত্রিভুজ এ বিপি এ কোণ এ পিবি যোগ এবিপি যোগ পি পিএবি যোগ কোণ বি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব একটু খেয়াল করে দেখি, কোণ পিএবি প্লাস কোণ বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এপিবি, এটা 2 নম্বর। তো এখানে এটা 2 নম্বর লেখার আগে এটা আরেকটু ঘুরাই লিখবো, এটা আরেকটা লাইন একটু ঘুরাই লিখবো। আমরা বলবো অতএব 180 ডিগ্রি মাইনাস কোণ এপিবি ইকুয়াল টু কোণ পিএবি প্লাস কোণ বি। একটু ভালোভাবে খেয়াল করবা, 1 এবং 2 এর মধ্যে এই যে রাইট সাইড, 1 এবং 2 উভয়ের এই রাইট সাইডের মধ্যে পিএবি এবং পিএবি দুইটার মধ্যে কমন আছে,
তাহলে দুইটার মধ্যে যেহেতু পি এ বি কমন, আবার সি কোণ আছে এখানে, এখানে আছে বি কোণ, সি ও বি এর মধ্যে সম্পর্ক হচ্ছে সি কোণ বি কোণ থেকে বড়। তাহলে অতএব 1 ও 2 হতে যেহেতু সি কোণ বি কোণ থেকে বড়, তাহলে অতএব কোণ পি এ বি প্লাস কোণ সি গ্রেটার দেন পি এ বি প্লাস কোণ বি। অর্থাৎ আমরা এখানে বলতে পারি অর্থাৎ কোণ এ পি বি গ্রেটার দেন 180 ডিগ্রি মাইনাস কোণ এ পি বি। এই এ পি বি যদি এই পাশে চলে আসে তাহলে 2 কোণ এ পি বি গ্রেটার দেন 180 ডিগ্রি। অর্থাৎ শুধু কোণ এ পি বি গ্রেটার দেন 90 ডিগ্রি। অর্থাৎ কোণ এ পি বি নিঃসন্দেহে সমকোণ থেকে বড়। এখন এ পি বি সমকোণ থেকে বড়। আবার একটু খেয়াল করলে দেখতে পাবো এ পি বি এবং এ পি সি রৈখিক যুগলকোণ। এ পি বি ও কোণ এ পি সি রৈখিক যুগলকোণ। অর্থাৎ কোণ এ পি বি প্লাস কোণ এ পি সি ইকুয়াল টু 180 ডিগ্রি। দুটো যোগফল 180 ডিগ্রি। ফলে আমরা স্পষ্টভাবে বলতে পারবো ফলে কোণ এ পি বি লেস দেন 180 ডিগ্রি। তাহলে দেখো অলরেডি হয়ে গেছে এ পি বি 90 ডিগ্রি থেকে বড়, এ পি বি 180 ডিগ্রি থেকে ছোট। এর ফলে এ পি বি স্থূলকোণ। যেটা প্রমাণ করা দরকার ছিল সেটা হয়ে গেছে। এটা ছিল উপপাদ্য সেকশন। এই সমস্যা যদি হতো তোমাদের তাহলে উপপাদ্য সেকশনে সমস্যা হওয়ার কথা ছিল। এইটা বাদে আমার কাছে মনে হয়েছে যে জায়গাগুলোতে সমস্যা হওয়ার কথা, যেমন ধরো এখানে সম্পাদ্য যে দুইটা আছে এই দুইটা অতিরিক্ত সহজ সরাসরি 7.1 এবং 7.2 থেকে দুইটা সম্পাদ্য এক জায়গায় করে আসছে। তো তোমাদের যদি শুধু 7.1 থাকে তাহলে দুইটা সম্পাদ্য 7.1 থেকে আসবে। যদি শুধুমাত্র তোমাদের 7.1 দুইটাই থাকে তাহলে 7.1 থেকে একটা 7.2 থেকে একটা দুইটাকে মিক্স করে একটা সৃজনশীল তৈরি করে দিবে। তো সেভাবে তোমরা একটু প্রস্তুত থাকবা। এরপর মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা আসলে সমস্যা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি সেটা হলো ত্রিকোণমিতির মৌলিক অপারেটর হচ্ছে দুইটা। ত্রিকোণমিতির মোট অপারেটর 6টা, sin cos tan cosec sec cot। এর মধ্যে মৌলিক অপারেটর হচ্ছে দুইটা, সাইন এবং কস। এরপরে সেকেন্ড মৌলিক অপারেটর মানে মৌলিক অপারেটর পরে সাইন কজের পরে যদি কেউ প্রাইমারি লেভেলে চলে আসে এটা হচ্ছে ট্যান। সবসময় ত্রিকোণমিতি যে কোনো অঙ্ক থাকলে আমরা সাইন কজে কনভার্ট করার চেষ্টা করব। আমাদের ডেমো কোশ্চেনে যে প্রশ্নটা দিয়েছে তাহলে এ ইকুয়াল টু সেক থিটা, বি ইকুয়াল টু কোসেক থিটা, সি ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে এ ইকুয়াল টু সেক থিটা, বি ইকুয়াল টু কোসেক থিটা, আর সি ইকুয়াল টু ট্যান থিটা। আর কোন নাম্বার বলছে দেখো নাম্বার হচ্ছে 8 নাম্বার। কোন নাম্বার বলছে দেখা হচ্ছে বি ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস 1। এটা আমরা কি সিম্পল আগে দেখো বি ইকুয়াল টু কোসেক থিটা রুট ওভার a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 1। তো সেক থিটা মাইনাস 1 ক্যান্সেল করা। আমরা কি আমরা জানি সেক স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1। তাহলে a মানে হচ্ছে tan স্কয়ার সেক স্কয়ার মাইনাস 1 ক্যান্সেল করা। কোসেক থিটা মাইনাস 1 বাই sin থিটা ইনটু রুট ওভার tan স্কয়ার। রুট ওভার tan স্কয়ার মাইনাস 2 tan থিটা। এখানে 1 বাই sin থিটা। আর এখানে আছে রুট ওভার tan স্কয়ার মাইনাস 2 tan থিটা এবং 1 বাই sin থিটা ইনটু sin থিটা বাই cos থিটা। তাহলে sin থিটা 1 বাই sin থিটা যেটা আছে সেক থিটা মানে দেখো এই মূল 3 স্কয়ার মাইনাস 1 বাই বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ গণিত পরীক্ষায় দেখা যাচ্ছে আমরা 100 এর মধ্যে 100 অ্যান্সার করে আসছি। এক্সপেকটেশন আছে হ্যাঁ আমি অবশ্যই 100 পাবো অথবা 97 92 পাবো 99 পাবো, এমন একটা এক্সপেকটেশন আছে, কিন্তু মোট নাম্বারটা কমে যায়। কারণ এইখানে স্যাররা শিক্ষকরা ছোট ছোট ভুলের জন্য নাম্বার কাটে। তাই ছোট ছোট ভুলগুলো বিশেষভাবে খেয়াল রাখবো। সাইড নোট দেওয়া, তারপর কোথাও যেন একটা বাই মিস্টেক এখানে ধরো সাইন থিটা আছে সাইন স্কয়ার থিটা নাও হয়ে যায়, আবার এখানে সাইন থিটা লিখতে হবে। তোমরা কিন্তু প্রথম এই ভুলটা করো যে এখানে যে সাইন থিটা আছে শুধু সাইন লিখেছো কিন্তু থিটা লিখতে বাই চান্স খেয়াল নাই, এরকম ভুলগুলো হয়। এগুলোর জন্য অনেক নাম্বার কাটে শিক্ষকরা। ওকে, এরপর লাইনে দেখো হয়ে গেছে 2 sin থিটা বাই 2 ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1। অর্থাৎ শুধু sin থিটা ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1। এই অঙ্কটা খুব বেশি আসে এই ধরনের অঙ্কগুলো। এবং 8 এর যে গ নম্বর অঙ্কটা, এই গ নম্বর অঙ্কটা যদি আমি শুধুমাত্র একটু ডেমো দেখাই, দেখো মূল বইয়ে উদাহরণে দেওয়া আছে। এটা মূল বইয়ে 9.1 এর উদাহরণে আছে সরাসরি। ত্রিকোণমিতির 9.1 এর মূল বইয়ে উদাহরণে সরাসরি একটা অঙ্ক আছে, সেই থিটা প্লাস sin থিটা tan থিটা মাইনাস sin থিটা থাকলে এই শেপটা প্রমাণ করো উদাহরণের অঙ্কটা। তাহলে উদাহরণের অঙ্কটা সেম ওই একই অঙ্ক কিন্তু অপারেটর চেঞ্জ করে দেওয়া হয়েছে। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার তাহলে হচ্ছে এটা করে প্লাস cos তাহলে স্কয়ার মাইনাস করে মাইনাস cos তাহলে স্কয়ার তাহলে প্লাস স্কয়ার মাইনাস তাহলে 4 4 ইনটু cos। এবার আমরা 4 করব এখানে পুরো স্কয়ার স্কয়ার আমি কি করছি cos স্কয়ার ইনটু cos স্কয়ার স্কয়ার এবার কি করব এবার কি হবে এবার লাগে 4 ইনটু পুরো এখানে cos স্কয়ার cos স্কয়ার ইনটু মাইনাস sin স্কয়ার cos স্কয়ার মাইনাস sin স্কয়ার আমি এটা করে দিলাম cos স্কয়ার ইনটু 1 cos স্কয়ার মাইনাস cos স্কয়ার ইনটু sin স্কয়ার এরকম আছে। এবার লাগে করি cos স্কয়ার জায়গায় এখানে মাইনাস এটা লিখছি cos স্কয়ার বাই sin স্কয়ার ইনটু sin স্কয়ার তাহলে হচ্ছে 4 ইনটু cos স্কয়ার মাইনাস cos স্কয়ার 4 ইনটু cos স্কয়ার এবার লাইনে বসে গেল 4 ইনটু তাহলে স্কয়ার দিছে তাহলে a প্লাস b cos a প্লাস cos a ইনটু a মাইনাস cos মাইনাস cos 4 ইনটু এর মানে cos হচ্ছে x এবং cos হচ্ছে y তাহলে 4 রয়েছে যেটা আছে এই প্রত্যেকটা অঙ্ক করে খুব বেশি এমন হবে এখানে লেখা আছে আমরা এটা ধরে এরকম ধরে সেটা এটা আমরা এটা আমরা লক্ষ্য করি মানে আমরা বই এটা অঙ্ক বেশি করে চুন আমরা এই আমরা
আমার প্রায় অলমোস্ট 18 বছর কেরিয়ার, আমি 18 বছরের বেশি সময় যাবত এই প্র্যাকটিস করাচ্ছি, শিক্ষকতার মধ্যে আছে। 18 বছরের মধ্যে এমন কোনোদিন আসে নাই যে কোনো স্টুডেন্ট বলছে স্যার আমার পরিসংখ্যানের সমস্যা আছে। তো পরিসংখ্যান বিষয়টা সবাই এনজয় করে, এসএসসি লেভেলের যে পরিসংখ্যান আছে এটা সব স্টুডেন্ট এনজয় করে। আমি আশা করতেছি তোমাদের এখানে কোনো সমস্যা নাই আর তোমাদের সময় নষ্ট না করি। আমার কোশ্চেন আছে এই সংখ্যা থেকে একটা বড় সংখ্যা কি? এটা কোন সংখ্যা? তোমরা x x + 1 x + 2 x + 3 এটা +1 কোন সংখ্যা? কোন সংখ্যা এটা করো? আগে x + 3 2 একদিন আগে অলরেডি আছে। x * x + 3 x + 1 x + 2 +1 এবার x ² + 3x আই হ্যাভ x ² + 2x + x + দেখবি +1 x ² + 3x x ² + 3x + 2 +1 এখানে x ² + 3x এখানে a ধরি তাহলে a * a + 2 +1 যদি গুণ করি a² + 2a + 1 এটা করো এখানে a + 1 এখানে কি করছি a = x² + 3x ধরে। তাহলে একটু খেয়াল করবো a মানে কত x² + 3x + 1 তার হোল স্কয়ার। দেখো একটা বর্গ আছে, বর্গ মানে কি? অবশ্যই এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এখানে x এর মান যাই বসাই না কেন এটা অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা, যেহেতু বর্গ আছে, বর্গ থাকার কারণে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই অঙ্কটা এভাবে করে দেখাইতে হবে। 2 নম্বরে চলে আসি। 2 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথে আছে tan 7x = cot 8x। এখানে আমরা অনেকভাবে করা যায় এটাকে, কিন্তু আমরা সূক্ষ্মকোণের অঙ্কটা করছি। সূক্ষ্মকোণের কথা তোমাদের মনে আছে কিনা? দেখো 9.1 এ তোমরা এরকম করেছো। 9.1 এ হ্যাঁ 9.1 কথা তোমরা শিখেছো। এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, sin 90 মাইনাস থিটা মানে cos থিটা। আবার এটা শিখে থাকবা cos 90 মাইনাস থিটা মানে sin থিটা। তাহলে সূক্ষ্মকোণের সাথে সম্পর্কটা এমন। তাহলে tan এর সাথে সম্পর্ক হচ্ছে cot এর। তাহলে বা tan 7x = cot 90 মাইনাস 8x। তাহলে 90 মাইনাস 8x যখন লিখতেছি তখন এখানে আর cot লেখা যাবে না, এখানে চলে আসবে tan। তাহলে cot 8x মানে tan 90 মাইনাস 8x। তাহলে অতএব tan এবং tan উঠে গেছে, থাকছে কত 7x = 90 মাইনাস 8x। তার মানে 8 7 15 15x = 90, অতএব x = 6, তাহলে x = 6 অ্যান্সার। 3 নাম্বার পৌনপুনিক যোগ পৌনপুনিক যোগ বিয়োগের যে ব্যাপারটা আছে 3 নাম্বার। তো 3 নাম্বার অঙ্কটা এটা আমার কাছে বেশ একটু ঝামেলা মনে হয়, কারণ পৌনপুনিক মানে হিসাব অনেক বেশি। তো দেখো 12 দশমিক কত আছে 12.185 185 8 এবং 5 এর পরে পৌনপুনিক। আরেকটা ডিজিট আছে 1.1881 1 এবং 8 এর পরে পৌনপুনিক। দেখো পৌনপুনিক যের উপরে থাকে একেবারে আবৃত দশমিক ভগ্নাংশ বা আবৃত সংখ্যা, আর এটা হচ্ছে অনাবৃত সংখ্যা। তাহলে প্রথম অঙ্কটায় এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 1 আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা 2। এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 0, আবৃত অংশের অঙ্ক সংখ্যা 4। তাহলে 2 এবং 4 এর লসাগু, 2 ও 4 এর লসাগু কত? 2 ও 4 এর লসাগু হচ্ছে 4। 2 এবং 4 এর লসাগু হচ্ছে 4। আর অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা একটা, অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে একটা। তাহলে এখানে অনাবৃত অংশে একটা অঙ্ক আছে, আবৃত অংশে দুইটা আছে। এখানে অনাবৃত অংশে 0টা আছে, আবৃত অংশে 4টা আছে। তাই অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে একটা এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 4টা। তাহলে সেকশনটা কেমন হবে? সংখ্যাটা 12.18585। এই হচ্ছে পৌনপুনিক। এবং দ্বিতীয় যে সংখ্যাটা আছে 1.1881 1টাকে ছেড়ে দিতে হবে, 8 থেকে পৌনপুনিক নিতে হবে। এর পরবর্তীতে 1881 আবার 1881, তাহলে এইখানে এসে পৌনপুনিক শেষ হবে। এবার আমাদেরকে যোগ করতে হবে। যখন যোগ করবো 5 এবং 1 6, 8 1 9, 8 5 13 3 হাতে 1, 8 5 13 1 14 4 হাতে 1 2 1 3, 12 1 13 1। এখন একে যদি পৌনপুনিক আরেকটু বাড়াই 8 5 আসে এর পরবর্তী ডিজিট, এবং এই ক্ষেত্রে যদি পৌনপুনিক আরেকটু বাড়াই 188 আসে। তাহলে এখানে যদি আমি এই দুটো যোগ করি 8 5 13 3 হাতে 1, 8 8 16 আর 17 7 হাতে 1, সেই একটি হাতে এখানে যোগ করছিলাম করি নাই, সেই একটা যদি এখানে দিয়ে দিই তাহলে এই এক যোগ করলে 6 এবং 7 4 1 7, তাহলে 6 এবং +1 মানে 7 9 3 4 3.13। তাহলে এই হচ্ছে আমার যোগফল। তাহলে পৌনপুনিক যোগফল হচ্ছে এটা। এর পরবর্তীতে দেখো আছে 2a = নাম্বার 4 নাম্বার 2a = √7 + √5। তাহলে অতএব 4a² a + b হোল স্কয়ার, এখানে যদি আমি বর্গ করে দেই তাহলে উভয় পক্ষকে বর্গ করে দিলাম, তাহলে a + b হোল স্কয়ার a স্কয়ার √7 এর স্কয়ার 2ab + b স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে তুমি পাবা 4a² = 7 + 2√35 + 5। তাহলে 4a² = 12 + 2√35। অর্থাৎ শুধু a² = 3 + √35/2। এই 4 দিয়ে এটাকে ভাগ করছি, এই চেয়ার আসছে, এটা হচ্ছে a² এর ভ্যালু। অনুরূপভাবে b² এর ভ্যালু কত? তাহলে এবার যদি আমরা b² এর ভ্যালু নির্ণয় করি, b² = আসবে 3 - √35/2, এটা 2 নাম্বার। তাহলে দুটো যোগ করলে অতএব a² + b² = দেখো এটা এবং এটা কাটা 3 এবং 3 6, এটা হচ্ছে অ্যান্সার। p = m-1, q = m+1, অতএব pq = m² - 1, শুধু m² = pq + 1। তাহলে আমার মূল রাশি দাঁড়ায় pa² + pq + 1 ইন্টু ab + qb²। এরপরের লাইন হচ্ছে pa² + pq ab + ab + qb²। এটাকে যদি আমরা সুন্দরভাবে মিডল টার্ম করি pq + 1 ইন্টু ab, তাহলে pq ab + ab। তাহলে এখানে আমি pa কমন নিলে a প্লাস p কমন নিয়েছি qb a + qb যোগ এখান থেকে b কমন নিয়েছি a + qb, তাহলে a + qb pa + b। এই অঙ্কটা আমি আসলে করতাম না, কিন্তু আফটার দ্যাট আমি করলাম এই কারণে 95% ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা এখানে অ্যান্সার লেখে।
কিন্তু এইখানে যে পি এবং কিউ এর মান আমরা ধরে নিয়েছিলাম এম এন এর ক্ষেত্রে ধরে নিয়েছিলাম, তাহলে পি এবং কিউ এর মান বসাতে হবে, এটা আমাদের খেয়াল থাকে না 95% ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা বিশেষভাবে মান বসাবে অবশ্যই, কোনোভাবে যেন এটা ভুল করো না। এটা হচ্ছে আচ্ছা, এই শেষে 2 লাইন আসলে বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কটার ক্ষেত্রে আমরা ভুলে যাই, ভুল করবো না। প্রমাণ করা যায় ত্রিভুজের দেখো 7 এবং 8 একই কোশ্চেন রাখছি আমি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 7 এবং 8 নাম্বার যে কোশ্চেনটা আছে, এটা ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সমান। ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণের সমষ্টি বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, এটা হচ্ছে 7 নাম্বার। 7 এবং 8 একই, 7 এবং 8 একই। ত্রিভুজ এবিসি ত্রিভুজের এলসিডি ও বিসিডি এর বহিস্থ কোণ, এটা হচ্ছে এ বি সি সি, এবং আমরা এখানে এ বি ই রাখলাম, এ বি ই। তাহলে একটু ভালোভাবে খেয়াল করবা, কোন বি এর বহিস্থ কোণ হচ্ছে এ বি। আমাকে প্রমাণ করতে হবে কি, আমাকে প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি এর এ বি ই ইকুয়াল টু কোণ বিএসি প্লাস কোণ বিসিএ, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল এটা সমান, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই দুইটার যোগফল এর সমান কেমন প্রমাণ করবো? তাহলে এখানে খুব সহজ একটা লজিক আছে। মনে করবো ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ কোণ এ বি সি যোগ কোণ বিএসি যোগ কোণ বিসিএ ইকুয়াল টু 180 ডিগ্রি। তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে অতএব কোণ বিএসি প্লাস কোণ বিসিএ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এবিসি, মাইনাস কোণ এবিসি। ওকে, আবার একটু ভালোভাবে খেয়াল করবো, আবার কোণ এ বিই যোগ কোণ এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ এটা রৈখিক যুগল কোণ এবং পরস্পর সরল কোণ, অর্থাৎ এই দুজনের সমষ্টি 180 ডিগ্রি। এই কোণটা এবং এই কোণটা, এই দুটো যোগ করলে 180 ডিগ্রি, কারণ এটা একটা সরল কোণ। তাহলে এই দুটো রৈখিক যুগল কোণ এবং এই দুটো সমষ্টি 180 ডিগ্রি। অতএব এ বিই কোণ এ বিই ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এবিসি। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। তাহলে নোটিস করো 180 ডিগ্রি মাইনাস এবিসি মানে এবি। তাহলে হয়ে গেছে অতএব কোণ এ বিই ইকুয়াল টু কোণ বিএসি যোগ কোণ বিসিএ, প্রমাণিত। এটা অনেক ইসেনশিয়াল একটা উপপাদ্য, এটা প্রমাণ আসেই, সাধারণত খুব ইম্পর্টেন্ট। এটা এবারে আসার সম্ভাবনা খুব বেশি। যে কোনো একটি রশ্মি থেকে যে কোনো একটি রশ্মি নিই বিই থেকে প্রথমে যে কোনো একটা বাহু সমান করে বিসি কাটি, যে কোনো একটা মান নিয়ে ধরে নিচ্ছে এটা 8 সেন্টিমিটার, আর এটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। এখানে 60 ডিগ্রি কোণ করে একটা সরলরেখা এখানে, এটা 60 ডিগ্রি কোণ করে, 60 ডিগ্রি সমান করে এটা আর একটা রেশি কাটছি বিএফ থেকে বিডি বা এ বিএ ইকুয়াল টু আমরা এটা নিলাম 5 সেন্টিমিটার। এখন এ ও সি বিন্দুকে কেন্দ্র করে 7 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, তাহলে একটা নিলাম, একটা বৃত্তচাপ আঁকলাম 6 সেন্টিমিটার, আর একটা নিলাম 7 সেন্টিমিটার। এটা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এডি এটা 7 সেন্টিমিটার আর সিডি এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে আমার উদ্দিষ্ট চতুর্ভুজ। 9 নম্বর এতটুকু। এরপর আছে 10 নম্বর। রম্বসের এক বাহু এবং একটি কোণ দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। রম্বসের এক বাহু যেহেতু 4 বাহু সমান, তাহলে রম্বস একটা কোণও দেওয়া আছে, তাহলে এই সেম সিস্টেমে রম্বসটা এঁকে ফেলতে হবে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। 11 নম্বর, সাইন এ ইকুয়াল টু 4/5 বলে tan এর মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা 9.1 আমরা অনেকবার করছি। সাইন এ ইকুয়াল টু 4/5, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে অবশ্যই আমাকে একটা ত্রিভুজ আঁকতে বলতেছে, যেখানে এ কোণের বিপরীত বাহু এটা হচ্ছে এ কোণ, এ কোণের বিপরীত বাহু লম্ব এবং অতিভুজ ভূমি, অতিভুজ এটা। তাহলে অতিভুজ যদি 5 এবং লম্ব যদি 4 হয় তাহলে ভূমি হয় 3। তাহলে এই ক্ষেত্রে tan a ইকুয়াল টু 4/3, জাস্ট এতটুকু আনসার। সমবাহু ত্রিভুজের 12 নম্বর আছে, tan a ইকুয়াল টু x হলে sec স্কয়ারের মান কত? তাহলে এটা আরো কঠিন। হ্যাঁ দেখো, tan a ইকুয়াল টু x, অতএব tan স্কয়ারে ইকুয়াল টু x স্কয়ার, sec স্কয়ারে মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ারে, sec স্কয়ারে মাইনাস 1 ইকুয়াল টু x স্কয়ার, অর্থাৎ শুধু sec স্কয়ারের মান কত? x স্কয়ার প্লাস 1। তাহলে দেখো sec স্কয়ারের মান কত? x স্কয়ার প্লাস 1। tan এর মানে x হলে sec স্কয়ারের মান x স্কয়ার প্লাস 1। খুবই কঠিন না বলো? ওকে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, একদম সিম্পল অঙ্ক, সোজা সাপটা। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা একবার দেখে চিনতে হবে, সংখ্যা অনুযায়ী আসলে হবে না। আমরা জানি মূলদ সংখ্যা দ্বারা p/q আকারে প্রকাশযোগ্য, যেখানে q not equal to 0, q greater than 1 এবং p ও q সহমৌলিক। এই ক্ষেত্রে মূলদ সংখ্যাটা দেওয়া হয়, কিন্তু মূলদ সংখ্যা একবার দেখে চিনতে হবে। যদি বলি ন্যাচারাল নাম্বার, তাহলে ন্যাচারাল নাম্বার, যে কোনো ন্যাচারাল নাম্বার মূলদ সংখ্যা 1 2 3 4 5 সবাই মূলদ সংখ্যা। এরপর রিয়েল নাম্বার, ইন্টিজার নাম্বার মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে -3 -2 -1 0 1 2 3 4 সবাই মূলদ সংখ্যা। এর পরবর্তীতে ধরো অনুপাত, যে কোনো অনুপাত 2/3 3/5 7/3 8/2 8/6 3/19, যে কোনো সংখ্যা এটা মূলদ সংখ্যা। এরপরে সাপোজ মনে করো √36, আবার মনে করো যে √25 √441, এটা সবাই মূলদ সংখ্যা। 3.67253689 এটা মূলদ সংখ্যা। 3.672 মূলদ সংখ্যা। 3.676767 ... মূলদ সংখ্যা। অসীম আছে কিন্তু সেম নাম্বার,
এই 3.67 এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি 3.67 পৌনপুনিক। তাহলে পৌনপুনিক সংখ্যা এরা সবাই মূলদ সংখ্যা। স্বাভাবিকভাবে এগুলো হচ্ছে মূলদ সংখ্যার চেহারা। তাহলে প্রশ্ন হচ্ছে অমূলদ সংখ্যা কারা? তাহলে অমূলদ সংখ্যা প্রথমত আসবে রুট জাতীয় সংখ্যা। রুটের মধ্যে যদি কোনো মৌলিক সংখ্যা আসে, √3, √2, √7, 3√2 বা 3√12, যদি কোথাও লেখা থাকে 3√12 অথবা √18, এটা সবাই অমূলদ সংখ্যা। যদি এমন লেখা থাকে 2.567823 যদি এমন থাকে 2.57839 2.673, এটা সবাই অমূলদ সংখ্যা। এটা প্রত্যেকে অমূলদ সংখ্যা। পাই একটা অমূলদ সংখ্যা, 3.1416 ... অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। তাই এরা হচ্ছে অমূলদ সংখ্যা, এরা হচ্ছে মূলদ সংখ্যা। স্বাভাবিকভাবে আমাদেরকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে কোনটা মূলদ এবং কোনটা অমূলদ। এর উপরে প্রশ্ন আসবেই। এখানে বলছে a = √3, b = √12, তাহলে a + b অমূলদ সংখ্যা কিনা, কোনটি অমূলদ সংখ্যা? তাহলে দেখো √3 + √12 এটা 100% অমূলদ সংখ্যা, কারণ এটা প্লাস আকারে আছে। যদি এটা গুণ আকারে থাকতো তাহলে ভিন্ন বিষয় হতো। যেমন a + b মানে হচ্ছে এটা, ab মানে হচ্ছে √3 × √12 মানে কত, 2√3, তাহলে এটা হয়তো 6, √3 × 2 মানে 3, 2 × 3 মানে 6, তাহলে ab কিন্তু এটা অমূলদ সংখ্যা। এটা অমূলদ, এটা মূলদ, সরি এটা মূলদ, এটা অমূলদ, এটা মূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা। ওকে, এর পরবর্তীতে x = আছে, x = 0.4 পৌনপুনিক এবং y = 0.8 পৌনপুনিক। 0.8 পৌনপুনিক হলে তাহলে x + y = কত? দেখো x + y অর্থাৎ 0.4 + 0.8 দুইটার উপরে পৌনপুনিক আছে। তাহলে 4 এর পরে পৌনপুনিক দিয়ে 4 4, 8 এর পরে 8 8, তাহলে 8 আর 4 12 2 হাতে 1, এখানে 8 আর 4 12, তাহলে 0.12, এখানে আছে 1.2, সরি এটা আছে 1.2 পৌনপুনিক। এবার একটু খেয়াল করবো, 8 আর 4 12 2 হাতে 1, 8 আর 4 12 আর 13 3 হাতে 1, সেই 1 এখানে, তাহলে 2 আর 1 3, 1.3 পৌনপুনিক। তাহলে এটা হচ্ছে x + y মানে হচ্ছে 1.3। xy মানে কত? x মানে হচ্ছে 0.4 পৌনপুনিক, মানে 0.4 - 0/9, 4/9, আর এটা হচ্ছে 8/9, 4টা 32/81, 32/81 সঠিক। x/y মানে কত? x/y তাহলে 4/9 × 9/8, তার মানে হাফ। x/y মানে হাফ, মানে 0.5, তার মানে 3টা অপশনই সঠিক। 2 নম্বরের 2 3টাই সঠিক। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 2 ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। ABC বাস্তব সংখ্যা। 4 2 নম্বর বলছে a <b অসমতা। এই অসমতার বিষয়টা বিশেষভাবে মাথায় রাখো, অসমতার এই কোশ্চেনটা। ধরো 5 2 থেকে বড়, তো এখন তুমি বলো -5 এবং -2 এর মধ্যে কে বড়? যদি আমরা সংখ্যা রেখা করি, সংখ্যা রেখা হচ্ছে এটা 0 1 2 3 4, এবার যাচ্ছে, তাহলে 1 2 3 4 5, এবার যাচ্ছে, এদিকে যাচ্ছে। আর এদিকে দেখছি -1 -2 -3 -4 -5, তাহলে এটা -5 -4 -3 -2 -1। তাহলে এখন দেখো যত এদিকে যাচ্ছে তত বড়, আর এইদিকে যত আসবে, বাম পাশে যত আসবে তত ছোট। তাহলে -2 আর -5 এই দুজনের মধ্যে বড়কে? নিঃসন্দেহে -2 বড়। তাহলে অসমতার দিক কিন্তু এইদিকে, 5 2 থেকে বড়, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যদি বলি 1/5 আর 1/2, 1/5 মানে 0.2 আর 1/2 মানে 0.5, তাহলে 0.5 নিঃসন্দেহে 0.2 থেকে বড়। তাহলে এটাকে বলে ব্যস্তকরণ, এই কাজটাকে বলা হয় ব্যস্তকরণ। ব্যস্তকরণের ক্ষেত্রে অসমতার দিক উল্টায়, আর এটা হচ্ছে ঋণাত্মক কোনো কিছুতে গুণ করা। ঋণাত্মক কোনো কিছুতে গুণ করলে অসমতার দিক উল্টায়। এই দুইটা সেকশনে কেবলমাত্র অসমতার দিক পরিবর্তন হয়। তাহলে আমাদের বলতেছে a b থেকে ছোট, তাহলে a b c তিনটাই বাস্তব সংখ্যা। সকল বাস্তব সংখ্যার ক্ষেত্রে এটা কিন্তু এর সাথে যদি c যোগ করি, তাহলে দেখো এটা ধরো 2 5 থেকে বড়, তাহলে 2 এর সাথে 2 - 3 < 5 - 3, তাহলে অতএব -1 < 2 অবশ্যই সঠিক। এর পরবর্তীতে বলা হয়েছে a b থেকে ছোট এবং c 0 থেকে ছোট। a b থেকে ছোট সাপোজ মনে করো b5 a2, এবং c 0 থেকে ছোট, c < 0 অর্থাৎ c ঋণাত্মক, তার মানে c কিছু একটা হবে, c = -3। এর সাথে যদি এই 2 এর সাথে যদি আমি -3 গুণ করি, 2 × -3 আর 5 × -3, তাহলে দেখো -6, এখানে কত আসতেছে? -6, আর এখানে আসতেছে -15, তাহলে নিঃসন্দেহে এটা বড়। তাহলে অসমতার দিক উল্টা যাচ্ছে। তাইলে এর সাথে যখন আমি c গুণ করতেছি, bর সাথে যখন c গুণ করতেছি, তাহলে স্বাভাবিকভাবে a < b ছিল, কিন্তু c গুণ করার কারণে এটা উল্টা যাবে, অসমতার দিক পরিবর্তন হবে। তাহলে অসমতার দিক এই 3টা সেকশনে পরিবর্তন হয়, এটা বিশেষভাবে মনে রাখবে। এরপর আছে ফাংশনের ম্যাথ, ফাংশনের মান বসাই দিলে হয়ে যাবে। 7 নম্বর যে ম্যাথটা আছে, 7 নম্বর ম্যাথটা একটু দেখবো। বলতেছে x belongs to n, x স্বাভাবিক সংখ্যা, বলতেছে 5 এর থেকে x বড়, 5 > x < 7, x 5 থেকে বড় 7 থেকে ছোট, এবং x মৌলিক সংখ্যা, তাহলে এখানে দুইটা সেট আছে। প্রথমত হচ্ছে এটা কত? 5 থেকে বড়, তার মানে 6, 7 থেকে ছোট মানে 6, এবং মানে ইন্টারসেকশন x প্রাইম নাম্বার, তাহলে স্বাভাবিক সংখ্যা প্রাইম নাম্বার কত 2 3 5 7 9 না 2 3 5 7 11 13, এটা হচ্ছে প্রাইম নাম্বার। এই দুই সেটের ইন্টারসেকশনে কি আসে? ফাঁকা সেটকে হয় এভাবে লিখতে হয়, না এইভাবে লিখতে হয়। আর এটা হচ্ছে যদি আমি বলি p অফ ফাঁকা সেট, তাহলে ফাঁকা সেটের পুরো সেট হচ্ছে এটা হচ্ছে p অফ ফাঁকা সেট। এটা আলাদা বিষয়, এটা আলাদা বিষয়। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা? এখানে অ্যান্সার হবে 9 নম্বর, এটা 7 নম্বর অ্যান্সার হবে ক নম্বর হবে অ্যান্সার।
এত কোন ধরনের সেট? এই যে এটা আমাদের এখানে কোশ্চেন আসছে, এটা হচ্ছে কোন ধরনের সেট? এটা হচ্ছে পূরক সেট, ফাঁকা সেটের পাওয়ার সেট। ফাঁকা সেটের পাওয়ার সেটকে বলা হয় এটা হচ্ছে ফাঁকা সেটের এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস থ্রি বাই এক্স ইজ ইকুয়াল টু জিরো। এখান থেকে তুমি কমন নিবা এক্স মাইনাস থ্রি, কমন নিলে এখান থেকে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু জিরো। অতএব এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, অতএব এক্স ইকুয়াল টু থ্রি। আর এখানে ওয়ান মাইনাস বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু জিরো, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, অতএব এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে সমাধান সেট এক্স ইকুয়াল টু ওয়ান কমা থ্রি। আমরা এখানে খেয়াল করি এটা এবং এটা এক্স মাইনাস থ্রি উঠাই দিই, দিয়ে এক্স ইকুয়াল টু ওয়ান লিখে রাখি। কখনো চলক, এখানে এক্স হচ্ছে চলক, তোমরা বিশেষভাবে মনে রাখবা এক্স হচ্ছে চলক। চলক কখনো নিঃশেষ করা যায় না, চলক কখনো নিঃশেষ করা যাবে না, চলক কখনো নিঃশেষ করা যাবে না। কারণ চলককে কখনো উঠাই যাবে না এভাবে। যদি কোথাও চলক থাকে, এটা হচ্ছে একটা প্লেন বা একটা তল। ধরো এটা হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি একটা প্লেন। তাহলে এই তলের প্রান্ত বিন্দু কোনটা? প্রান্ত কোনটা? এই তলের প্রান্ত হতে পারে এ বি, এ বি এই তলের একটা প্রান্ত হতে পারে, সিডিও বিসিও এই তলের একটা প্রান্ত হতে পারে। তাহলে তলের প্রান্ত বিন্দু এটা কিন্তু সরল রেখা, সরল রেখা অথবা রেখা। তলের প্রান্ত বিন্দু কি? রেখা, বিন্দু না। ওকে, চিত্রে এক্স ইকুয়াল টু 70 ডিগ্রি, এক্স ওয়াই ইকুয়াল টু এক্স জেড, দুই বাহু সমান। ও ওয়াই এবং ও জেড হলো কোণ ওয়াই ও জেডের সমদ্বিখণ্ডক। ওয়াই ও জেডের মান কত? ওয়াই ও জেড। তো এটা কত নাম্বার? এটা হচ্ছে 17 নাম্বার। এই বা দুই বাহু সমান, এই কোণের সমদ্বিখণ্ডক এটা আর এই কোণের সমদ্বিখণ্ডক এটা, এই দুই কোণের সমদ্বিখণ্ডক, এই দুই বাহু সমান। কোণ এক্স ইকুয়াল টু 70 ডিগ্রি, এক্স ইকুয়াল টু 70 ডিগ্রি, এক্স ইকুয়াল টু যদি 70 ডিগ্রি হয়, তাহলে এক্ষেত্রে এই কোণটার মান কত? এখানে একটা উপপাদ্য আছে 6000 অনুশীলনীতে। দেখো কোণ এক্স ও জেড, সরি ওয়াই ও জেড, কোণ ওয়াই ও জেড ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ এক্স। মানে মনে আছে কিনা আমি জানি না। তাহলে 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ এক্স, কোণ এক্সের মান 70 ডিগ্রি, 17 অর্ধেক অর্থাৎ 35, তাহলে 9 3 12, 125 ডিগ্রি, তাহলে 125 ডিগ্রি। এর উপরে সরাসরি এই উপপাদ্যটা আছে। এই উপপাদ্যটা আছে কোথায়? 6 অধ্যায়ের অনুশীলনীতে। 6 অধ্যায়ের অনুশীলনীতে সরাসরি এই উপপাদ্যটা আছে। a is equal to √3/2a, BSc plus ABC equal to ACD, ACD ACD এইটা বিপরীত অন্তস্থ কোণ। দেখো এই কোণ আর এই কোণের যোগফলের সমান। এই কোণটা, এই পুরো কোণ এবং এই কোণ, এই দুইটা কোণের যোগফলের সমান। এই কোণ এবং এই কোণ, এই দুটো যোগফলের সমান। এটা এটা এই কোণটা এবং এই কোণটা যোগফলের সমান, ভিন্ন ভিন্নভাবে হতে পারে। আর বলছে ACD প্লাস ACB, ACD প্লাস ACB ইকুয়াল টু 180 ডিগ্রি। অবশ্যই তিনটাই সমান, এখানে তিনটাই সঠিক। তাহলে 18 নম্বর তিনটাই সঠিক উত্তর। ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহুগুলোর দৈর্ঘ্য, তাহলে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে, ABC সমকোণী ত্রিভুজ হবে, তাহলে বাহুর রেশিও কোনটা হবে? এক্ষেত্রে পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। পিথাগোরাসের উপপাদ্য, তাহলে পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। যেমন 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। যেমন মনে করো 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার ইকুয়াল টু 10 স্কয়ার। এই যে রেশিওগুলো আছে এই রেশিও অনুযায়ী হবে। তাহলে যেটা এটাকে মানে, যেমন 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার। যারা এটাকে অ্যাপ্লাই করবে তারা সমকোণী ত্রিভুজ হবে। রম্বস আঁকা যাবে যদি কি দেওয়া থাকে? এটা হচ্ছে মূল বইয়ের থিওরিক্যাল কোশ্চেনের উত্তর। মূল বইয়ের থিওরিক্যাল পোর্শন, থিওরিক্যাল পোর্শন মানে 6 অধ্যায় থিওরিক্যালি যেসব কনসেপ্টগুলো বলা আছে সেই কনসেপ্টগুলোকে হাইলাইট করে এই অবজেক্টিভগুলো জেনারেট করা হয়েছে। তাহলে এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এবার আসি 22 নাম্বার 22, এক্স সাইন থিটা ইকুয়াল টু ওয়াই। তাহলে সোজা কথা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, একটু মনে রাখো। এটা যদি থিটা হয়, সাইন থিটা মানে কত? লম্ব বাই অতিভুজ, ওয়াই বাই এক্স। তাহলে ভূমি কত হবে? ভূমি হবে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। পিথাগোরাস অ্যাপ্লাই করো, পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটা আসবে। তাহলে তোমাকে বের করতে বলছে কট থিটা, তাহলে কট থিটা মানে ভূমি বাই লম্ব, তাহলে রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই ওয়াই, তো ভূমি বাই লম্ব। এর পরবর্তীতে বলছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু a হলে সাইন 4 থিটা প্লাস কস 4 থিটার মান কত? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা অলরেডি জানি। তো এইটাকে কাজে লাগাবো এবং এইটাকে সরাসরি বর্গ করে দিব। আমরা এখানে লিখব সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তো এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখব। সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইনটু কস থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু a স্কয়ার। এটাকে কারেকশন করে আমরা যদি এখানে লিখি, অর্থাৎ সাইন স্কয়ার থিটা প্লাস কস থিটা মানে 1 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু a স্কয়ার। তাহলে শুধুমাত্র সাইন থিটা ইন্টু কস থিটা এর ভ্যালু হচ্ছে হাফ অফ a স্কয়ার মাইনাস 1, এটা থাকলো। এবার আমার মূল পদার্থ রাশি, আমার মূল পদার্থ রাশি কত ছিল? অতএব সাইন 4 থিটা প্লাস কস 4 থিটা ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা তার হোল স্কয়ার যোগ কস স্কয়ার থিটা তার হোল স্কয়ার। সাইন স্কয়ার থিটা a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। সাইন স্কয়ার থিটা প্লাস কস থিটা মানে 1 মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু
এবার এই ক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ারের অর্থ হচ্ছে এর মান হচ্ছে হাফ অফ এ স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার 1 মাইনাস 1/2 ইন্টু 1/4 1/2 এ স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে সাইন 4 থিটা প্লাস কস 4 থিটার ভ্যালু এই যে এইটুকু। তাহলে একটা অবজেক্টিভের জন্য এতখানি করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমি বলেছিলাম কিছু কিছু অঙ্ক থাকে, কিছু কিছু প্রশ্ন থাকে এটা 10% ওয়ানলি, 100-র মধ্যে ওয়ানলি 10 মার্ক এরকম হার্ড লেভেলের কোশ্চেন থাকে, অবজেক্টিভের মধ্যে এরকম দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমাদের এটা বের করে নিতে হয়। cos 2 থিটা ইকুয়াল টু হাফ হলে sin স্কয়ার 2 থিটার মান কত? sin স্কয়ার cos 2 থিটা ইকুয়াল টু 1/2 sin স্কয়ার 2 থিটা। sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস cos থিটা মানে হাফ, তাহলে হাফ তার হোল স্কয়ার, তাহলে 1/4 1 মাইনাস 1/4 তাহলে 4 মাইনাস 1 মানে 3/4, তাহলে অতএব sin স্কয়ার 2 থিটা ইকুয়াল টু 3/4 জাস্ট এতটুকু, আর কোনো কিছু নাই। এবার দেখো 1 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 দ্বারা সংখ্যাগুলোর মধ্যক কোনটি? 1 থেকে 22 পর্যন্ত সংখ্যার মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর, তাহলে 1 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 দ্বারা বিভাজ্য 3, 6, 9, 12, 15, 18, 21 এটা এদের মধ্যে কোনটা? 1 2 3 4 5 6 7টা পদ আছে, তাহলে 7টা পদ হলে n হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে n+1/2 তম পদ, তাহলে এর মান কত? 7 7 + 1 8/2 মানে 4 1 2 3 4, এর মধ্যে হচ্ছে 12, এততম পদ হচ্ছে 12 এর অ্যান্সার, তাহলে এর মধ্যে কত? 12। ধন্যবাদ শিক্ষার্থীরা। নমুনা প্রশ্নের আর কোনো অঙ্কে যদি সমস্যা থাকে তাহলে পরবর্তীতে অবশ্যই আমাকে জানাবে, আমি ইনশাআল্লাহ তোমাদের সমাধান দিয়ে দিব। ভালো থাকো সবাই এবং সবার পরীক্ষা ভালো হোক।